আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের ওয়ান শট সৃজনশীলের আরেকটা নতুন চ্যাপ্টার পড়ব। সেটা হচ্ছে অধ্যায় ৩ কোষ বিভাজন। এই অধ্যায়ে একদম অল্প সৃজনশীল আছে, বাট এমন কিছু সৃজনশীল আমরা পাই যেগুলোর ডাইরেক্ট কনসেপ্ট আমরা বই থেকে নিতে পারি না। সো সেগুলো নিয়েও আলোচনা করব। সাথে তো এটা থাকছেই যে উত্তর কিভাবে করবে এবং বেশি মার্ক কিভাবে পাবে। এই অধ্যায় থেকে সৃজনশীল লিখলে বেশি মার্ক পাওয়ার কিন্তু একটা পসিবিলিটিস আছে, কারণ এই অধ্যায়ের সৃজনশীলে মাস্ট একটা চিত্র আঁকতেই হয়, যেটা আঁকতে কিন্তু আবার খুব বেশি একটা টাইমও লাগে না। তো চলো অধ্যায়টা আমরা শুরু করে দিই। প্রথমে আমরা দেখে নিচ্ছি যে আমাদের সৃজনশীলের ক এর জন্য গুরুত্বপূর্ণ টপিক কি কি। সাধারণত সত্যি কথা যেটা, যে এই অধ্যায়ের সৃজনশীলগুলোর ক্ষেত্রে ক অন্য অধ্যায় থেকে বেশি আসতে দেখা গিয়েছে। তারপরেও এই অধ্যায়ের জন্য ইম্পর্টেন্ট ক বলতে পারি আমরা ইন্টারফেস কি, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ক, প্রায়ই আসতে দেখা গেছে। আমাদের কোষ বিভাজন শুরু হওয়ার আগের যে প্রস্তুতি, সেটাকে আমরা ইন্টারফেস বলতেছি। অর্থাৎ ইন্টার মানে মাঝে, যেরকম স্কুল আর বিশ্ববিদ্যালয়ের মাঝে ইন্টার, ঠিক একইভাবে দুটো কোষ বিভাজনের মাঝের যে ফেজটা, সেটাই আমাদের ইন্টারফেস। এরপরে আমাদের ক্যারিওকাইনেসিস কি, সাইটোকাইনেসিস কি। ক্যারিওন একটা গ্রিক শব্দ যার মানে হচ্ছে নিউক্লিয়াস, তার মানে ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন, বাট এভাবে লেখা যাবে না, জিনিসটা খুব সুন্দর করে লিখতে হবে। ক্যারিওকাইনেসিস হলো নিউক্লিয়াসের বিভাজন, ঠিক আছে, এভাবে লিখতে হবে। খুবই ভালো হয় যদি ওখানে ক্যারিওকাইনেসিসটা তুমি সুন্দর করে আবার ইংলিশেও লিখতে পারো। আর সাইটোকাইনেসিস হচ্ছে আমার সাইটোপ্লাজমের বিভাজন। আর একটু বাড়তি লিখতে চাইলে এভাবেও লিখতে পারো যে ক্যারিওকাইনেসিস হলো নিউক্লিয়াসের বিভাজন, যার মাধ্যমে একটি নিউক্লিয়াস থেকে দুটি অপত্য নিউক্লিয়াস পাওয়া যায়। এটাও কিন্তু লিখতে পারো, আর একটু সুন্দর হবে, বেস্ট হয় আর কি। এরপরে প্রোমেটাফেজ থেকে আকর্ষণ তন্তু কি, স্পিন্ডল যন্ত্র কি, এরকম আসতে দেখা গিয়েছে। সো প্রোমেটাফেজকে ধরেই আমরা এটার সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব যে কোষ বিভাজনের মাইটোসিসের ক্যারিওকাইনেসিস ধাপের প্রোমেটাফেজ উপধাপে, আসলে মাইটোসিসের কিন্তু প্রোমেটাফেজ না, এটা ক্যারিওকাইনেসিসের প্রোমেটাফেজ, কারণ ক্যারিওকাইনেসিস আমার 5 ভাগে বিভক্ত। সো সেই প্রোমেটাফেজে যেই মাকু আকৃতির তন্তুগুলো সৃষ্টি হয় যাতে ক্রোমোজোম আটকে থাকে, তাদেরকে আমরা আকর্ষণ তন্তু বলি, কারণ আকর্ষণ তন্তুতে ক্রোমোজোম মাস্ট আটকে থাকবে। এমন কিছু তন্তু আছে যেগুলোতে ক্রোমোজোম আটকে থাকে না, তাদেরকে আমরা স্পিন্ডল যন্ত্র বলবো, ঠিক আছে। তাহলে আবার যাই, কোষ বিভাজনের মাইটোসিস পর্যায়ের ক্যারিওকাইনেসিসের প্রোমেটাফেজ উপধাপে বা ধাপে যেই স্পিন্ডল যন্ত্রগুলোতে বা স্পিন্ডল তন্তুগুলোতে ক্রোমোজোম আটকে থাকে, তাদেরকে আকর্ষণ তন্তু বলবো। আর যদি আমরা এখানে সংজ্ঞাতে আসি, তাহলে আগের মতো করেই প্রোমেটাফেজ ধাপে যেখানে মাকু আকৃতির কিছু তন্তু বা স্ট্রাকচার পাওয়া যায়, কিছু গঠন পাওয়া যায়, মাকু আকৃতির কিছু গঠন পাওয়া যায় যেখানে ক্রোমোজোম আটকে থাকতেও পারে, এভাবে লিখব, তাদেরকে আমরা স্পিন্ডল যন্ত্র বলি। কারণ স্পিন্ডল যন্ত্রে ক্রোমোজোম আটকে থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক আছে। মেন কথা, প্রোমেটাফেজে যে স্পিন্ডল যন্ত্র তৈরি হয় এই পর্যন্ত গেলেই হবে, সাথে মাকু আকৃতি কথাটা মাস্ট উল্লেখ করব। এরপরে আমরা মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এগুলো থেকে তেমন একটা কিছু আসতে দেখা যায় নাই। টেলোফেজ থেকে অনেক সময় কোষ প্লেট এই জিনিসটা আসতে দেখা যাইতে পারে, সেটা হচ্ছে আমার কোষ প্লেট। সো ভয় পাওয়ার কিছু নাই, কোষ প্লেট আমরা বলবো যে সেম আগের মতোই কোষ বিভাজনের মাইটোসিসের ক্যারিওকাইনেসিসের টেলোফেজ ধাপে উদ্ভিদ কোষে কোষপ্রাচীর গঠনের আগে যে এক ধরনের গঠন দেখা যায় তাকে কোষ প্লেট বলে, যা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষুদ্র ক্ষুদ্র দানা মিলিত হয়ে তৈরি হয়। এটা কিন্তু বইতে দেওয়া আছে যে কোষ প্লেট আসলে কিভাবে তৈরি হয়, সেটা কিন্তু তুমি বলতে পারো, বাট যারা ওটা বলতে পারবা না তারা জাস্ট হচ্ছে এই স্টেজগুলো ফলো করে গিয়ে ওখানে জাস্ট তৈরি হয় এই কথাটুকু বললে মোর দ্যান এনাফ, এর বেশি কিন্তু আর কিছু বলা লাগবে না, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও অ্যামাইটোসিস কাকে বলে, অ্যামাইটোসিস কি, মাইটোসিস কি, মিওসিস কি, এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে। সো যেটাই আসুক, যে মনে করো অ্যামাইটোসিস কি এরকম আসলো, রাইট। সো কোষ বিভাজনের যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়ি, মাইটোসিসের ক্ষেত্রে যেরকম বৈশিষ্ট্য পড়ি যে একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হবে, মিওসিসের ক্ষেত্রে কিন্তু একটা থেকে 4টা কোষ তৈরি হয়ে যায়, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় না, এই বৈশিষ্ট্যগুলো সুন্দর করে গুছায় আসলে সংজ্ঞা দিতে হবে। যেরকম যদি আমি বলি মাইটোসিসের ক্ষেত্রে
সো মাইটোসিস কাকে বলে? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা মাতৃকোষ বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ তৈরি করে, যেখানে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অনুরূপ হয়, তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে। সেম অ্যাজ মিওসিসের কাছে যাও, একটা মাতৃকোষ থেকে 4টা মাতৃকোষ তৈরি হবে এবং ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হবে, তাকে মিওসিস বলে। এই একইভাবে প্রশ্নগুলো আসতে পারে কিন্তু, ঠিক আছে? সো তুমি যেগুলো কনসেপ্ট জানো, সো ওগুলো আটকাবে না। এগুলো যেহেতু কাকে বলা অনেক সময় বইয়ের মধ্যে পাওয়া যায় না, সেজন্য এটা ধরিয়ে দিলাম। সো এই অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ টপিক আসলে কি? এই অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে মাইটোসিসের ক্যারিওকাইনেসিসের 5টা স্টেজ। টু বি ভেরি অনেস্ট, এই 5টা স্টেজও না, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আসলে আমাদের প্রোমেটাফেজ, একটু লেস ইম্পর্টেন্ট। আমাদের মেটাফেজ, অ্যানাফেজ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এরপর সেকেন্ড গুরুত্বপূর্ণ ফেজ হচ্ছে টেলোফেজ আর প্রোফেজ। লাস্ট গুরুত্বপূর্ণ স্টেজ হচ্ছে আমার প্রোমেটাফেজ। আপু ছবি কি আঁকবো? বলুক আর না বলুক, ছবি আঁকতেই হবে। প্রশ্ন হচ্ছে বইতে তো দুটো ছবি আছে, একটা উদ্ভিদ কোষের একটা প্রাণী কোষের, ছবি আঁকবো কোনটা? ঠিক আছে, এটা যখন সৃজনশীল পড়াবো তখন বলে দিব ছবি কি দুটোই আঁকবো নাকি একটা আঁকবো। এবং সাথে সাথে দেখা গেছে একটা তো গয়ের জন্য আমাদের এই স্টেজ থেকে যে কোনো একটা আসবে, অবশ্যই ছবি আঁকতে হবে। মাইটোসিসের গুরুত্ব থেকে আমাদের 2 রকম প্রশ্ন আসে, যে জীবের গুণগত স্থিতিশীলতা রক্ষায় মাইটোসিসের ভূমিকা ব্যাখ্যা করো। মাইটোসিস না হলে কি হতে পারে, যে ক্যান্সারের যে ব্যাপারটা আমাদের বইতে আছে সেটা আসতে পারে। মিওসিসের ক্ষেত্রে এটা খুবই বেশি আসছে, যে প্রজাতির বৈচিত্র্য সৃষ্টিতে যে মিওসিস হয় সেটা আমাদের বলো, যে কিভাবে মিওসিস প্রজাতির বৈচিত্র্য সৃষ্টি করলো। আজকে কিন্তু আমরা ক্লাসে এটা পড়বো। এবং ক্রোমোজোমের সমতাও কিভাবে মিওসিস রক্ষা করলো আমরা সেটাও দেখব। এবং লাস্টে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট মিওসিস মাইটোসিসের পার্থক্য, এটাও দেখে ফেলবো। তো চলো আমরা সৃজনশীলগুলো শুরু করে দিই, তাহলে আমরা বাদবাকিটা বুঝে যাব। তো মাইটোসিসের যে কোনো পর্যায়ে, মানে মাইটোসিসের ক্যারিওকাইনেসিসের যে কোনো পর্যায়ে থাকতে পারে, যেরকম প্রথম অংশের কোষ বিভাজনের 4র্থ পর্যায়ে চিত্রসহ বর্ণনা করো। 4র্থ পর্যায়ে মানে অবভিয়াসলি সেটা অ্যানাফেজ। জবা গাছের কচি কাণ্ডে এবং পরাগধানীর কোষ বিভাজনের মধ্যে ভিন্নতা দেখা যায়। জবা গাছের কচি কাণ্ড, কোষ বিভাজনের প্রথম অংশ, কচি কাণ্ড, যেখানে মাইটোসিস হবে, ঠিক আছে, মিওসিস কিন্তু না। আর ফুলের যে পরাগধানী আছে, মানে আমাদের স্ত্রী প্রজনন অঙ্গ বা সরি পুরুষ প্রজনন অঙ্গ, এই যে ব্যাপারগুলো আছে, এই জায়গাতে কিন্তু আমাদের মিওসিস হয়। কারণ প্রজনন অঙ্গ থেকে কি তৈরি হবে? জননকোষ তৈরি হবে, আর জননকোষ কে তৈরি করে? মিওসিস তৈরি করে। তাহলে প্রথম অংশ কচি কাণ্ডের অংশটা হচ্ছে আমাদের মাইটোসিস। দ্বিতীয় অংশ পরাগধানীর কোষ বিভাজন, এটা আমাদের মিওসিস। ওকে, আচ্ছা। সো আমাদের 4র্থ পর্যায়ে আসতে পারে, এই কোশ্চেনটা খুবই বেশি আসতে দেখা যায়, যে অর্থাৎ এখানে কিন্তু অ্যানাফেজের 4র্থ পর্যায়ে চিত্রসহ বর্ণনা করতে বলেছে। কিভাবে প্রশ্ন লিখবো এটা পরে আসতেছি, আগে দেখে নিই এরকম আর কি কি প্রশ্ন আসতে পারে। এভাবে আসতে পারে, আমরা দেখতে পাচ্ছি 2n থেকে আবার 2n তৈরি হওয়া, মানে সেম জিনিস আবার তৈরি হওয়া। এই চিত্রটা ভালো করে বুঝতে হবে, এই চিত্রটা মাইটোসিস মিওসিসের পার্থক্য আসলেও লিখতে হবে। সেম জিনিস আবার তৈরি হওয়া, দ্যাট কল মাইটোসিস। সেম জিনিসের ডিফারেন্ট জিনিস আবার তৈরি হওয়া, মানে 2n থেকে ওটাকে হাফ তৈরি হওয়া। এবং এখানে মাইটোসিস হওয়ার অনেকগুলো রিজন আছে, তুমি যখন লিখবাও তখনও তোমাকে সেই রিজনগুলো আসলে উল্লেখ করতে হবে, যে এখানে কেন এটা থেকে আমার এটা মাইটোসিস বলছি। কারণ একই ধরনের কোষ দুটো সৃষ্টি হয়েছে, এবং মোস্ট ইম্পর্টেন্ট অপত্য কোষ দুটো। আর মিওসিসের ক্ষেত্রে কিন্তু আমার অপত্য কোষ 4টা, এবং এখানে হাফ হয়ে গেছে ক্রোমোজোম নাম্বার, দ্যাটস ওয়াই এটা মিওসিস। এরকম কিন্তু তোমাকে পরীক্ষায় মাস্ট এই কথাগুলো লিখে আসতে হবে। তুমি খালি বললা যে এ হচ্ছে মাইটোসিস, বি হচ্ছে মিওসিস, হ্যাঁ, এটা কিন্তু সবাই বোঝে। তুমি এমন হইতে পারে তোমার পাশের ফ্রেন্ডের কাছে শোনা লিখছো, বাট এটা যখন লিখবা তখন টিচার জানবে যে হ্যাঁ ও আসলেই পারে। আচ্ছা, সো এই অংশের কোষ বিভাজনের যে ধাপে, মানে মাইটোসিসের যে ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা ও খাটো হয়, সেই ধাপ ব্যাখ্যা করো। এটার মানে কি বলো তো? তার মানে আমার কিন্তু বইয়ের বৈশিষ্ট্যের প্রতিটা লাইনও লাগতেছে। আমি যদি মেটাফেজ না পড়ি আমি তো জানবো না যে মেটাফেজের সব থেকে বেশি ক্রোমোজোম খাটো আর মোটা হয়। তাহলে এটা কিন্তু মেটাফেজ। দেখছো দুটো প্রশ্ন আসছে, একটা অ্যানাফেজ থেকে একটা মেটাফেজ থেকে। আমি বলছি না সবচেয়ে ইম্পর্ট্যান্ট অ্যানাফেজ আর মেটাফেজ। এবং
এরকমই আরেকটা এই হুবহু চিত্র দিয়ে আরেকটা বোর্ডের আরেকটা সালে প্রশ্ন আসতে দেখা গেছে, চিত্র এর সর্বশেষ ধাপটি বর্ণনা করো, মানে টেলোফেজ ধাপের কথা বর্ণনা করতে বলছে এটা থেকে। উদ্দীপকে উল্লেখিত ধাপটি সচিত্র ব্যাখ্যা করো। তো ধাপ কি ছিল? উক্ত কোষ বিভাজনে একটি ধাপে সেন্ট্রোমিয়ার দুটো খণ্ডে বিভক্ত হয়। সেন্ট্রোমিয়ার দুটো খণ্ডে কোথায় বিভক্ত হয় এটা যদি তুমি না জানো তুমি কিন্তু এটা অ্যান্সার করতে পারবা না। সো সেন্ট্রোমিয়ার যে দুটো ধাপে বিভক্ত হয় এটা আমার হচ্ছে অ্যানাফেজে হয়। অ্যানাফেজে হয়, সেন্ট্রোমিয়ার দুটো ধাপে বিভক্ত অ্যানাফেজে হয়। ওকে, আচ্ছা, সো অ্যানাফেজের চিত্রটা ব্যাখ্যা করতে বলেছে। এখন পর্যন্ত আমরা যে প্রশ্নগুলো দেখলাম সবগুলোতে যে কোনো একটা ধাপের বর্ণনা প্লাস চিত্র দিতে বলছিল, কিন্তু অনেক সময় ক্যারিওকাইনেসিসের ধাপের চিত্র আঁকো, মানে পুরো 5টা ধাপেরই চিত্র আঁকতে বলতে পারে। সেক্ষেত্রে কি আমরা বর্ণনা লিখবো না, শুধু চিত্র এঁকে আসবো 5টা চিত্র, ঠিক আছে? আচ্ছা, সো এইবার আসি, এবার দেখো ছবি দিয়েও একবার প্রশ্ন এসেছে, জবা ফুলের ছবি দিয়ে, যে এক্স চিত্রে সংগঠিত প্রক্রিয়া তৃতীয় ধাপ বর্ণনা করো। এক্স চিত্র হচ্ছে আমার এটা, এই যে এটা হচ্ছে এক্স কচি কাণ্ড জবা ফুলের। এই সেম প্রশ্নই জাস্ট লিখে আসছিল আরেক বছর, ঠিক আছে? এটা 19 সালে আসছিল, ওই 19 সালের প্রশ্নটাই লিখে 24 সালে আসছিল, যেটা আমরা শুরুতে দেখছি। তাহলে আমরা তো অলরেডি জানি যে কচি কাণ্ডের যেই বিভাজন সেটা হচ্ছে আমাদের মাইটোসিস। সো মাইটোসিসের 3 নম্বর ধাপ হচ্ছে মেটাফেজ, আর উপরে হচ্ছে ওয়াই হচ্ছে আমাদের মিওসিস। ওকে ফাইন, এখন কথা হচ্ছে কোশ্চিন আসলে কিভাবে অ্যান্সার করব, কতটুকু ছবি আঁকবো। প্রথমে আসি ছবির কাছে। ছবি আঁকার ক্ষেত্রে অনেক কথা বলার আছে, তোমরা ঠিকমতো বুঝতে পারো না, লিখতে পারো না, আমি বলে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা। সর্বপ্রথম কথা, বই খুললে বইয়ের অংশটা হচ্ছে এরকম, রাইট? আচ্ছা, ভেরি গুড। সো বইয়ের অংশটা যে এরকম, কথা হচ্ছে কোন চিত্রটা আঁকবো, প্রশ্নটার কথা ভাবো। প্রশ্নতে ছিল জবা ফুলের কচি কাণ্ড। জবা ফুল কি একটা উদ্ভিদ না? জবা ফুল যদি উদ্ভিদ হয়ে থাকে আমি কেন প্রাণীকোষের ছবি আঁকতে যাব বলো তো? এটা কি কমন সেন্সের কথা যে আমি প্রাণীকোষের ছবি আঁকবো? না। আবার মনে করো এর পরের বছর তোমরা যে পরীক্ষা দিবা যখন, তখন আবার রুই মাছের একটা অংশের কথা বললো, যে রুই মাছের লেজে কোন ধরনের বিভাজন হয়, এরকম টাইপ অফ বললো। এই রুই মাছের লেজে যে বিভাজনটা হচ্ছে, তখন কি তুমি আবার উদ্ভিদ কোষের ছবি দিবা? না। তাহলে উদ্দীপকে যদি প্রাণী আর উদ্ভিদ উল্লেখ করে কোনো অংশ বলা থাকে, সেক্ষেত্রে যেইটা উল্লেখ আছে আমি শুধু সেইটা চিত্র আঁকবো এবং নিচে লিখবো যে উদ্ভিদ কোষের ছবি কেন আঁকছি, এটা বর্ণনা ব্যাখ্যাও আমি দিয়ে দিব। যেন টিচার আবার বুঝতে না পারে, টিচার এক্সপেকটেশন থাকতে পারে যে 2টা ছবি আঁকবা, বাট এটা তুমি অবশ্যই আঁকবা না। আর যদি এমন থাকে যে ইউনিভার্সাল কোনো কিছু নাই, যেরকম হচ্ছে এই যে এই টাইপ অফ প্রশ্নের ক্ষেত্রে দেখো এই প্রশ্নে কি ইউনিভার্সাল, যে এ এর সর্বশেষ ধাপটি বর্ণনা করো। এখন এ তো আমি বুঝতেছি না এটা কি উদ্ভিদের ক্ষেত্রে বলছে না প্রাণীর ক্ষেত্রে বলছে, সো অবভিয়াসলি এই ক্ষেত্রে আমরা 2টা চিত্র আঁকবো। 2টো আঁকলে আসলে ভালো, একটা আঁকলেও সমস্যা নাই, পরীক্ষা হলে টাইম না থাকলে তুমি একটাও আঁকতে পারো। এখানে ছবি আঁকাটা আসলে বেশি গুরুত্বপূর্ণ বর্ণনা লেখার থেকে, কারণ বর্ণনা তো আসলে 4টা-5টা লাইনের বেশি কিছু লেখার নাই। এবং আসি ছবির যে আঁকা সেটার ক্ষেত্রে, দেখো একটা এখানে চিহ্নিতকরণ, একটা এখানে, একটা এখানে, আবার এখানেও করেছে চিহ্নিতকরণ, ঠিক আছে? এমন করা যাবে না। বায়োলজির চিত্রের একটা রুলস বা এথিক্স হচ্ছে আমরা সব সময় এক সাইড বরাবর চিহ্নিতকরণটা করবো, একদম প্যারালালি এক সাইড বরাবর আমাদের চিহ্নিতকরণটা হবে অলওয়েজ। এবং এখানেও যেরকম হয়েছে এক সাইড বরাবর, এবং যত চিহ্নিত করা যায় আমরা তত চিহ্নিত করব। যত বলতে কি, বাহিরে যে কোষ প্রাচীর ছিল এটা কেন চিহ্নিত করি নাই, চিহ্নিত যে করতে বলছে আমি এটা বাদ কেন দিলাম, ওটা বাদ দিব না। তাহলে এটা হচ্ছে কোষ প্রাচীর, এটা মাস্ট লিখব, কোষ প্রাচীর। এটা হচ্ছে আমার কোষ ঝিল্লি, ঠিক আছে? কোষ প্রাচীর, কোষ ঝিল্লি লিখবো মাস্ট। সেন্ট্রোমিয়ারও উল্লেখ করব, যে এখানে যে দেখাইছে এখানে আবার সেন্ট্রোমিয়ার দেখায় নাই। ক্রোমোজোমের বাহু উল্লেখ করব, বিষুবীয় অঞ্চল উল্লেখ করব, মেরু অঞ্চল উল্লেখ করব, স্পিন্ডল তন্তু উল্লেখ করব যেরকম এখানে করেছি, সাইটোপ্লাজমও উল্লেখ করব, কোনো সমস্যা নাই। সব কিছু উল্লেখ করতে হবে মাস্ট। ওটার জন্য তোমার কোনো এক্সট্রা করে পড়াশোনা করতে হচ্ছে না, কিন্তু তুমি যা পড়েছো তাও তুমি পরীক্ষার হলে লেখনি, এটা প্রমাণ হয়েছে। সো যা পড়ছো তা পরীক্ষা হলে মাস্ট লিখে আসতে হবে, জোর করে হলেও লিখে আসতে হবে, সেই কুমিরের খাঁচ কাটা গল্পের মতো। সো এবার আসি এই অংশটায়।
এই অংশ তো অবশ্যই এভাবে লিখতে হয় না, এটা তোমরা অলরেডি জেনে গিয়েছো যে আমরা প্রত্যেকটা লাইন হচ্ছে এক একটা পয়েন্ট। সর্বপ্রথম ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বেশিবীয় অঞ্চল বা 2 মেরুর মাঝে আসে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে সেন্ট্রোমিয়ার বাহু এবং হচ্ছে 2 মেরুমুখী হয়ে অবস্থান করে, 3 নম্বর। সর্বাধিক মোটা ও খাটো হয়, এটা যদি কোশ্চিনে উল্লেখ থাকে তাহলে এটা আমরা লিখব না, কারণ আমরা অলরেডি বলতেছি যে খাটো মোটা হয় দেখে এটা মেটাফেজ, সো এটা আবার লিখব না। এবং হচ্ছে 3 নম্বর হচ্ছে প্রতিটা ক্রোমোজোম ক্রোমাটিড দুটি থেকে পরস্পর বিচ্ছিন্ন হতে থাকে, হয় না কিন্তু, হয় কিন্তু অ্যানাফেজে গিয়ে। এবং শেষে বিভাজন শুরু হয়। 5 নম্বরে সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। একটু খেয়াল করো, একবার এসেছে ক্রোমোজোম খাটো মোটা হয় সেই ধাপ লিখো, এবার কিন্তু এটাও আসতে পারে সম্পূর্ণ বিলুপ্তি হয় সেই ধাপ লিখো। সম্পূর্ণ বিলুপ্তি কিন্তু মেটাফেজে হয়, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছি, এটা কিন্তু এমসিকিউতেও আসতে পারে, সৃজনশীলও আসতে পারে। সম্পূর্ণ বিলুপ্তি হয়, নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াস সম্পূর্ণ বিলুপ্তি হয় যেই স্টেজে, সেই স্টেজের ছবি আঁকো সৃজনশীলে, আর কোন স্টেজে হয় এটা এমসিকিউতে আসতে পারে। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা বিলুপ্তি হওয়া সেই প্রোফেজ থেকে স্টার্ট হয়। প্রোমেটাফেজও হালকা হালকা ছবি আছে, বাট ছবিতে একদম নাই সেটা হচ্ছে মেটাফেজের ছবি, মেটাফেজের ছবিতে একদমই নাই। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, তাহলে এইভাবে দেখো মাত্র হচ্ছে 4-5টা পয়েন্ট হচ্ছে, তারপরে একটা একটা লাইন করে করে, হ্যাঁ। সো এটার লাইনের সাথে অবশ্যই আমাদের ছবিটা আঁকতে হবে। আচ্ছা, এখন এই যে একটু আগে যে জবাফলের প্রশ্নটা দেখলাম, ওটাতে মনে করো মানে এইটাও গেল আমাদের মাইটোসিসের যেই ধাপগুলো থেকে আমরা প্রশ্ন আসবে কিভাবে লিখবো সেটা বলে দিলাম। এরপরে হচ্ছে এক্স এবং ওয়াই এর সংগঠিত প্রক্রিয়া দুটা আলোচনা করো, অর্থাৎ মাইটোসিস মিওসিসের পার্থক্য। এটা তো আগেই বলে দিয়েছি, কচিকাণ্ড হচ্ছে মাইটোসিস। পরাগধানী মাথার যে কোনো অংশ, হলুদ অংশ হোক, পরীক্ষা কিন্তু একটু ঘুরে আসতে পারে, জবা ফুলের হলুদ অংশে, হলুদ অংশ মানে কিন্তু পরাগধানী। আবার এর ভেতরের যে অংশটা আছে ওখানেও কিন্তু আবার মিওসিস হবে, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, গর্ভাশয় নিচে যেটা আছে ওখানেও মিওসিস হবে। সো পার্থক্য এখন লিখবো, চিত্র 1 এবং 2 এর মধ্যে বিরাজমান পার্থক্য সেম, মাইটোসিস মিওসিসের পার্থক্য, মানে প্রশ্ন কতভাবে আসতে পারে সেটা দেখিয়ে দিলাম। পার্থক্যে কয়টা ছক কাটবো আপু? কলাম কয়টা হবে? কলাম হবে 3টা। কি কি? একটা পার্থক্যের বিষয়, আচ্ছা সাদা পেন দিয়ে লিখি আমাদের দেখতে সুবিধা হবে। পার্থক্যের বিষয়, মাইটোসিস মিওসিস। কি কি হতে পারে আপু পার্থক্যের বিষয়? প্রথমে আসো যে কয়টা কোষ তৈরি হয়েছে, এক জায়গায় 2টো, এক জায়গায় 4টা, তাহলে অপত্য কোষ সংখ্যা, আমি শুধু পার্থক্যের বিষয় লিখে দিব, হ্যাঁ। আচ্ছা, ক্রোমোজোম সংখ্যা, তারপর কি হতে পারে বলো তো? ক্রোমোজোম বিভাজন, একটাতে ক্রোমোজোম একবার বিভাজিত হয়, আরেকটা তো অবশ্য একবার হয়, বাট হচ্ছে ক্রোমোজোম স্পেশালি হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন সংখ্যা। সো নিউক্লিয়াসটা লিখবা, নিউক্লিয়াস বিভাজন, একটাতে মাইটোসিসে আমার একবার বিভাজন হয়, এখানে 2বার নিউক্লিয়াস বিভাজন হয়। আবার একইভাবে সাইটোপ্লাজম বিভাজন, ধাপ সমূহ, একটা ধাপ হচ্ছে ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস, একটা ধাপ হচ্ছে মিওসিস 1 মিওসিস 2, আমি এটাতে গেলাম না। কোথায় ঘটে এই প্রক্রিয়াটা, আমার কোথায় ঘটতেছে সেটা। চিত্র তো মাস্ট, এই যে চিত্রটা আমরা দেখলাম, যদি এই চিত্রটা কোশ্চেনে দেওয়াই থাকে তাহলে তুমি এভাবে এখানে 46, এখানে 46 এভাবে লিখতে পারো। আর যদি হচ্ছে প্রশ্নটা এভাবে দেওয়া না থাকে, যেরকম আগেরটা দেওয়া ছিল না, তাহলে তুমি এই চিত্রটাই আঁকতে পারো, মানে এই চিত্র একটা কিন্তু পার্থক্য। আবার এখানে তুমি যে 46 লিখতেছো, এখানে হচ্ছে যে সবগুলোতে 23 হবে, এটাও তুমি মেক শিওর করবা। সো এটাও একটা পার্থক্য চিত্র, আমি সাইডে লিখে দিলাম যে চিত্র হচ্ছে আমার একটা পার্থক্য। এছাড়াও কোথায় ঘটে ক্রোমোজোম সংখ্যা, এগুলো ছাড়াও হচ্ছে অন্যান্য নাম কি, যে মাইটোসিস হচ্ছে আমার সমীকরণিক বিভাজন, মিওসিস হচ্ছে আমার কি বিভাজন বলো তো? মিওসিস আমার হচ্ছে রিডাকশনাল ডিভিশন বা হ্রাসমূলক বিভাজন, এটা কিন্তু ইংলিশ নাম সহ বলতে হবে, ঠিক আছে? সমীকরণ বিভাজন বা ইকুয়েশনাল ডিভিশন, আর আমাদের হচ্ছে হ্রাসমূলক বিভাজন বা রিডাকশনাল ডিভিশন। কয়টা লিখে দিয়েছি? 1 2 3 4 5 6 7 8টা আমি লিখে দিয়েছি, বাদ বাকি আশা করি তোমরা পারবা, ঠিক আছে? হ্যাপ্লয়েড ডিপ্লয়েড কোষে কয়টা সৃষ্টি হয় এটাও তোমরা বলতে পারো কিন্তু। আচ্ছা,
এইবার একটা খুব এক্সেপশনাল প্রশ্নের কাছে আছি, ঢাকা বোর্ড 2020 সালে আসছে। মাইটোসিসের যে কোনো পর্যায় থেকে আমাদের এরকম একটা প্রশ্ন আসছে, যেখানে দেখা গেছে ছবি কিন্তু এটা খেয়াল করো, অনেক সময় 2n দিয়েও আসতে পারে, 46 দিয়েও আসতে পারে, যেমন এখানে 46 দিয়ে আসছে। সো এই অঙ্গাণুটি, এ অঙ্গাণু ছিল এরকম একটা। সো এই অঙ্গাণুটা আসলে আমার সেন্ট্রোজোম, আর এইটা হচ্ছে আমার এই যে ভেতরের যেটা এটা হচ্ছে আমার আসলে সেন্ট্রিওল। ক্লিয়ার? সরি, এটা কালো কালি দিয়ে লিখে ফেলছি, ঠিক আছে, এবার দেখা যাচ্ছে। আচ্ছা, সো সেন্ট্রোজোম আর হচ্ছে সেন্ট্রিওল, বি হচ্ছে মাইটোসিস। সো মাইটোসিসে কিভাবে সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল ভূমিকা পালন করলো, এই কোশ্চিনটা খুবই সেন্সিটিভ কোশ্চিন, কারণ এই কোশ্চিনটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারের সেন্ট্রিওলের কাজ থেকে কিছুটা নেওয়া, কারণ সেন্ট্রিওলের ছবি ওইখানে ছিল। আর এই চ্যাপ্টারেও যে সেন্ট্রিওল একটি স্পেশাল কাজ করছে, কোথায়? প্রোমেটাফেজে অ্যাস্টার রে ফর্মেশন করা। একটু আমরা রিভাইন্ড করি, ছবিতে যাই। এই যে এটা যদিও প্রোমেটাফেজ না, বাট এটার হচ্ছে এই যে অ্যাস্টার রে ফর্মেশনের ছবিটা আছে। তাহলে পরীক্ষায় এই প্রশ্নটা আসলে কি করতে হবে বলো তো? সেন্ট্রিওলের কি মেলা কাজ জানতে হবে? মানে প্রথমে শুরুতে মনে হতে পারে, তোমাদেরকে আমি এখন খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছি, আমরা পরীক্ষার হলে অনেক সময় পড়াশোনা করে যাই, বাট ঠিকমতো অ্যাপ্লাই করে আসতে পারি না। অ্যাপ্লাই করাটা শিখতে হবে, আমি বারবার বলতেছি। এই প্রশ্নটা আসছে, আমাকে সেন্ট্রিওলের একদম অনেক বেশি কাজ জানতে হবে এই কোশ্চিনটার অ্যান্সার করার জন্য? না, আমরা চিন্তা করব আগে এই ছবিটার অংশগুলো তো আমরা চিনি, বইয়ে পড়ছি, সেকেন্ড চ্যাপ্টারে পড়ছি। তাহলে ওই অংশগুলো আগে চিহ্নিত করো, এই ছবিটা আঁকো, একে চিহ্নিত করো, করে বলো যে এটা সেন্ট্রোজোম, এটা সেন্ট্রিওল। গেল। অ্যাস্টারে যে মানে গঠন করে সেরকম একটা ছবি এঁকে দিলে হয় না? অর্থাৎ প্রোমেটাফেজের একটা ছবি আঁকলে হয় না? প্রোমেটাফেজের একটা ছবি আঁকলাম, কিন্তু অন্য কোনো কিছু চিহ্নিত করলাম না, খালি চিহ্নিত করলাম যে সেন্ট্রিওলটা অ্যাস্টার রে ফর্মেশন করছে, সেটা চিহ্নিত করলাম। এই যে সেন্ট্রিওলটা যে অ্যাস্টার রে ফর্মেশন করছে সেটা চিহ্নিত করলাম, আমার এতেই তো হয়ে গেল। আমার কি আর কিছু বলার দরকার আছে যে ও কীভাবে ভূমিকা পালন করছে? ও তো অ্যাস্টার রে গঠন করছে। অ্যাস্টার রে গঠন করতে কী লাভ হয়েছে এই কথাটা তোমাদেরকে একটু বলে দিই। বাট এই পর্যন্ত না জানলেও তোমরা এটা দিয়ে প্রশ্নটা অনেক ভালোভাবে লিখে আসতে পারবা, এই দুইটা চিত্র এঁকে। ঠিক আছে, যে মাইটোসিসের কোন ধাপের কোন পর্যায়ের কোন জায়গায় এরকম হয়েছে, এটা হয়েছে সেটা হয়েছে। প্রাণী কোষের ক্ষেত্রে এটা এক্সেপশনালি হয়, আর সেন্ট্রিওলও প্রাণী কোষে থাকে, সেন্ট্রিওল কিন্তু উদ্ভিদ কোষে থাকে না, সেগুলো তোমরা জানো। এই যে অ্যাস্টার রেটা আমাদের স্পিন্ডল তন্তু তৈরি করলো। স্পিন্ডল তন্তু যদি না থাকতো ক্রোমোজোম স্প্লিট হতে পারতো না, মানে ক্রোমোজোম যে 2 মেরুতে চলে গেল, ক্রোমোজোম যে আটকার পরে 2 মেরুতে যাওয়ার কাজটাই করে স্পিন্ডল তন্তু এমন করে টানে, যার ফলে ক্রোমোজোম বাধ্য হয় 2 ভাগে ভাগ হয়ে 2 সাইডে যেতে, যেটা আমাদের অ্যানাফেজে হয়। এই ঘটনাটাই মূলত আমাদের করলো এই সেন্ট্রিওলটা, কারণ সেন্ট্রিওলই তো জন্ম দিল আমার তন্তুর। ঠিক আছে, রাইট, ফাইন। সো আমাদের মানে কোশ্চেনের এভাবে লেখা আছে যে ক্রোমোজোম হচ্ছে মানে ঠিকভাবে গঠন না হলে জীবের এক বৈশিষ্ট্য থেকে আরেক প্রজন্মে স্থানান্তরিত হবে না, ফলে নতুন প্রজন্মে দেখা দেবে না, এই সব কথাগুলো লেখা আছে। বাট এটার বাইরেও কিন্তু অনেক সুন্দর করে যা জানো তা দিয়ে আমি কিন্তু টেকনিকটা বলে দিলাম। এখানে এই যে একটু ইন্টারের কথাবার্তা এটা লেখা আছে, শুক্রাণুর লেজ গঠনে সাহায্য করে। বাট আমি এত কিছু কেন বলতে যাবো? শুক্রাণুর লেজ গঠনে সাহায্য করে, শুক্রাণু তো ইজ কনসেপ্ট অফ মিওসিস, শুক্রাণু একটা জনন কোষ, আমার এখানে এটা তো দরকার নাই। আচ্ছা, মাইটোসিস মিওসিসের ভূমিকার কাছে চলে যায়। পি এবং কিউ বিভাজন দুটি জীবের জন্য অপরিহার্য। পি হচ্ছে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, দ্যাট মিনস মাইটোসিস, অ্যান্ড কিউ ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়, দ্যাট মিনস মিওসিস। এইটার ভূমিকা বলতে আমরা বুঝাচ্ছি মাইটোসিসের ভূমিকা। তোমরা একটু দেখে নাও যে আমি মাইটোসিসের ভূমিকার কতগুলো পয়েন্ট আনছি, তোমরা জাস্ট এই পয়েন্টগুলো পরীক্ষায় লিখে ভেতরে আশা করে নিজের মতো করে লিখতে পারবে। যেরকম দৈহিক গঠন ও দৈহিক বৃদ্ধি, আমাদের দেহ গঠন করার ক্ষেত্রে যতগুলো কোষ লাগে এটার সাপ্লায়ার হচ্ছে আমাদের মাইটোসিস, কারণ মাইটোসিসে সেম টাইপ অফ কোষ আমরা পাচ্ছি। জননাঙ্গ সৃষ্টি, মানে যে কোনো অঙ্গ সৃষ্টি আমরা অনেক সময় বুঝতে পারি না, আমরা মনে করি জননাঙ্গ তো মিওসিস করবে না। জননাঙ্গ মানে কি? তোমারই কোনো একটা শরীর অঙ্গ, তাহলে এর অঙ্গকে সৃষ্টি করে মাইটোসিস, ওই করবে। জনন কোষের সংখ্যা বৃদ্ধি, এটা আরেকটু বড় হলে তোমরা বুঝবা, বাট জনন কোষে কখনো কিন্তু মিওসিস হয় না। মিওসিস কোথায় হয়? মাতৃকোষ। কিরকম
জনন মাতৃকোষে মিওসিস হয়, হলে জনন কোষ পাই আমরা। এখন এটা হচ্ছে 2n ডিপ্লয়েড, এটা হচ্ছে আমার n হ্যাপ্লয়েড। এখান থেকে আর মিওসিস হওয়া সম্ভব না, এখানে মাইটোসিস হয়ে আরও জনন কোষ দেয়, সেম জনন কোষ আরও দিতে থাকে, ঠিক আছে। সো জনন মাতৃকোষে আমার হচ্ছে মিওসিস হয়। মিওসিস সব সময় ডিপ্লয়েড জীবে হয়, কারণ মিওসিস হলে ক্রোমোজোম নাম্বার হাফ হওয়া লাগবে। এখানে হাফ করতে গেলে কিন্তু n/2 করা লাগবে। এখন n এর মান যদি 11 হয়, n এর মান যদি 11 হয়, তাহলে কিন্তু 2 দিয়ে ভাগ করলে 5.5 হয়ে যাবে, এটা হয় না। আচ্ছা, সো নির্দিষ্ট আকার আয়তন রক্ষা করা, সাইটোপ্লাজম নিউক্লিয়াসের ভারসাম্য, যেহেতু আমাদের সেম টাইপ অফ হচ্ছে ক্রোমোজোম পাচ্ছি বা সেম টাইপ অফ হচ্ছে কোষ পাচ্ছি, সো এই কাজটাও করে দিবে। ক্ষত স্থান পূরণ করা, ক্রোমোজোমের সমতা রক্ষা করে আমাদের এইটা, ক্রমাগত ক্ষয় পূরণ, গুণগত বৈশিষ্ট্যের মান রক্ষা, স্থিতিশীলতা রক্ষা, এই সবগুলো কাজ কিন্তু আমাদের মাইটোসিস করে। বইতে আমাদের মাইটোসিসের গুরুত্ব বলতে এই অংশটা আছে। আমরা যদি বইটা ফলো করে লিখতে চাই, তাহলে আমাদের প্রত্যেকটা লাইনের একটা করে শব্দ মনে রাখতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা লাইনে একটা শব্দ, যেরকম দেখো কোষ বিভাজনের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের আকার ও পরিমাণগত ভারসাম্য, এই কথাটা কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা। এরপরে হচ্ছে মাইটোসিস বিভাজনের ফলে কোষ সংখ্যা পূর্ণ জীবে পরিণত। এই যে পূর্ণ জীবে পরিণত, এখানে কিন্তু লিখেছি আমরা দৈহিক গঠন ও দৈহিক বৃদ্ধি, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের মাইটোসিস প্রক্রিয়া অপত্য কোষের গুণাগুণ একই রকম থাকে, এই যে সংখ্যা ও গুণাগুণ। তারপরে হচ্ছে অঙ্গজ প্রজনন সাধিত হয়। তারপরে আমাদের হচ্ছে ক্ষত স্থানের নতুন, অর্থাৎ ক্ষত স্থান পূরণ সেটা। তারপরে বিনষ্ট হলে মাইটোসিসের মাধ্যমে পূরণ হয়। মাইটোসিসের ফলে কোষের উৎপন্ন হয় গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় রাখা। 1 2 3 4 5 6, আমি কিন্তু বইয়েরটাই এখানে জাস্ট একটু সুন্দর করে লিখেছি, কারণ বইয়ের এত বড়টা লিখতেও ভালো লাগবে না, পড়তেও ভালো লাগবে না। সো পয়েন্টগুলো মনে রাখলে নিজের মতো করে বানিয়ে লিখবো, ঠিক আছে। মেনলি ফোকাস দিব যে এখানে ক্রোমোজোম সংখ্যা একই থাকে সেটাকে। ঠিক একইভাবে মিওসিসের ভূমিকার ক্ষেত্রে মেনলি মিওসিস করে হচ্ছে বৈচিত্র্য সৃষ্টি। কিভাবে বৈচিত্র্য সৃষ্টি করে সেটা তো আমরা আসছি। আর আরেকটা জিনিস হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখে, সেটা তো আমরা আসবো। হ্যাঁ, এই দুইটা জিনিস আমরা বুঝবো খুব ভালোভাবে, কারণ এই প্রশ্নটা প্রায়ই গতে আসতে দেখা যায়, যেটার এক্স্যাক্ট অ্যান্সারটা আসলে বইতে ওইভাবে নাই। সো জননকোষ সৃষ্টি করে, অবভিয়াসলি মিওসিসের কাজই তো জননকোষ সৃষ্টি করা, যেরকম মাইটোসিসের কাজ দেহকোষ সৃষ্টি করা, আবার মাইটোসিস কিন্তু জননকোষও সৃষ্টি করে, একটু আগে বললাম। ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা, বৈচিত্র্য সৃষ্টি, গ্যামিট সৃষ্টি, গ্যামিট মানে আবারও সেম জননকোষ সৃষ্টি করা, বংশবৃদ্ধি করে, জননকোষ তৈরি হলেই তো বংশবৃদ্ধি হয়, রাইট। যৌনক্রম, মেন্ডেলের সূত্র রক্ষা করে, এগুলা। আচ্ছা, এখন জীবের গুণগত স্থিতিশীলতা রক্ষায় জি এবং কিউ এর মধ্যে কোনটি অধিক ভূমিকা পালন করে? জি হচ্ছে আমাদের এখানে পি এবং কিউ হবে, এটা সরি জি হয়ে গেছে, এটা পি এবং কিউ এর মধ্যে কোনটা অধিক ভূমিকা পালন করে? সো আমরা দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে আমাদের মাইটোসিস প্রক্রিয়া, যেখানে ক্রোমোজোম নাম্বার সেম ছিল, দুটো কোষ তৈরি হয়েছে। একটা হচ্ছে মিওসিস প্রক্রিয়া, গুণগত স্থিতিশীলতা মানে গুণ স্থিতিশীল থাকবে, গুণ অক্ষুণ্ণ থাকবে। এই যে গুণ স্থিতিশীল থাকবে, গুণ অক্ষুণ্ণ থাকবে, এই ব্যাপারগুলো কে করে? মাইটোসিস না? তাহলে মাইটোসিসের যে এই কোশ্চেনটা আসলে আমরা লিখবো কিভাবে, চিন্তা করো। হ্যাঁ, প্রথমে তো আগে একটা ব্যাখ্যা যাবে যে কেন এটা মাইটোসিস, কেন একটা মিওসিস। এই কথা আমি প্রত্যেকটা ক্লাসে কিন্তু বারবার বলছি। উদ্দীপকের ব্যাখ্যা শুধুমাত্র বায়োলজি না, যে কোনো প্রশ্নের ক্ষেত্রেই দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বাংলা, ধর্ম, সমাজ এগুলোর ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ। তো উদ্দীপকে আগে ব্যাখ্যা দিব যে পি আর কিউ কেন মাইটোসিস মিওসিস, এগুলো আগে ব্যাখ্যা দিয়ে দিব। এরপরে আমরা মাইটোসিস কাকে বলে বলবো, যেটা ক্লাসের একদম শুরুতে আমি বলেছি। এরপরে মাইটোসিসে এক ধরনের কোষ থেকে যে আবার হুবহু সেম টাইপ অফ কোষ তৈরি হয়, সেটা আমি লিখবো, একটা ছবি আঁকবো, এরকম টাইপ অফ ছবি, 46টা থেকে 46টা, 23টা থাকলে 23টা, সেম কোষ দেয় আমাকে মাইটোসিস, সেম কোষ দেয়। কেন দেয়? কারণ এখানে ক্রোমোজোম একবার, নিউক্লিয়াস একবার, সাইটোপ্লাজম একবার, সব একবার বিভাজন হয়। এই কথাগুলো লিখবো, যার ফলে গুণগত স্থিতিশীলতা থাকছে, অর্থাৎ মাতৃকোষ যেমন অপত্য কোষও তেমন। যেমন তুমি বলতে পারো আপু এই ছবিটা তো উদ্দীপকে দেওয়াই আছে, আমি আবার কেমনে আঁকবো, আর আবার আমি আলাদা করবো কেমনে? এটা কি? এটা যে মাতৃকোষ, এটা কি উদ্দীপকে দেওয়া আছে? নাই। তাহলে এটা মাতৃকোষ, ব্র্যাকেট দিয়ে যে এটা মাদার সেল, এই কথাগুলো তো তুমি লিখবা, ঠিক আছে? এটা তার আমি লিখে দিয়ে আসবো না। এটা হচ্ছে আমাদের অপত্য কোষ, অপত্য কোষ বা হচ্ছে ডটার সেল,
ডটার সেল, এটা মাঝখানে লিখতে হবে, এভাবে কোশ্চেনটা শেষ করতে হবে। সো এটা যেহেতু তোমরা বোঝো, আমি এটার মাঝে আর গেলাম না। এখানে হচ্ছে কোনটি অধিক ভূমিকা পালন করে, সেই জন্য কিন্তু এখানে হচ্ছে প্রথমে মিওসিসেরও কিছু কথাবার্তা বলেছে, যেহেতু পি আর কিউ এর মধ্যে তুলনা করতে বলেছে, বাট আমরা ফোকাসটা মাইটোসিসের দিকে নিয়ে যাব। মাইটোসিস না হলে কি হয়, এটার জন্য আমাদের মাইটোসিস না হলে আমাদের মূলত অনেকগুলো কোষ তৈরি হয়ে যায় অনেক সময়, অথবা মাইটোসিসের ঝামেলা হলে কি হয়, যেরকম দেখো লেখা আছে কি আর এর বিভাজনের ফলে কি হয়। আর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে মাইটোসিস একটা থেকে দুইটা হওয়ার কথা ছিল, বাট আর এ একটা থেকে তিনটা হয়ে যাচ্ছে, মানে বেশি পরিমাণ কোষ তৈরি হয়ে যাচ্ছে। বেশি পরিমাণ কোষ তৈরি হচ্ছে মানে কি তৈরি হচ্ছে বলো তো, আমাদের অনিয়ন্ত্রিত মাইটোসিস হচ্ছে। এবার অনিয়ন্ত্রিত মাইটোসিস হলে কি হয়, এটার জন্য বইয়ের এই অংশটা হচ্ছে আমাদের এনাফ। অনিয়ন্ত্রিত মাইটোসিস মানে একটা থেকে দুটো, দুটো থেকে চারটা, চারটা থেকে আটটা করে করে অনেক কোষ তৈরি হয়ে যাওয়া। দ্যাট মিন্স টিউমার হওয়া, অনেকগুলো কোষ একসাথে মিলে টিউমার হবে, অনেকগুলো টিউমার একসাথে মিলে ক্যান্সার হবে। তোমাদের বইয়ের এই অংশটা এনাফ তার বর্ণনার জন্য। আচ্ছা, এইবার আমরা মিওসিসের কাছে আসি, যেখান থেকে আমাদের এই প্রশ্নটা খুবই আসতে দেখা যায়। দ্বিতীয় অংশের বিভাজন প্রক্রিয়ায় প্রজাতির বৈচিত্র্যতা সৃষ্টি করে। এই যে দ্বিতীয় অংশ বিভাজন, আবারও পরাগধানীর বিভাজন, যেটা শুরুতেই বলেছি, মানে হচ্ছে আমাদের জনন অঙ্গের কোনো একটা জায়গার বিভাজন, মানে জননকোষ সৃষ্টি হওয়া, যেটা হচ্ছে আমাদের মিওসিস। তো আমরা সুন্দর করে সেই কথাটা প্রথমে লিখে দিলাম, যেটা মিওসিস। এখন কিভাবে আমাদের ও হচ্ছে প্রজাতির বৈচিত্র্যতা সৃষ্টি করছে আমরা সেটা দেখব। এটা জানার জন্য আমাদের একটা লাইন খুবই ইম্পর্টেন্ট। প্রথমে তো এই প্রশ্নটা আসলে আমরা এভাবে লিখবই যে কেন আমরা হচ্ছে দ্বিতীয় অংশের বিভাজনকে মিওসিস বলছি, এটা তো আমরা লিখছি, এটাতে কোনো সমস্যা নাই। এরপরে হচ্ছে মিওসিস কাকে বলে সেটাও আমরা লিখব, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি থেকে চারটি অপত্য কোষের সৃষ্টি হয়, একটি মাতৃকোষ থেকে চারটি অপত্য কোষের সৃষ্টি হয় এবং ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার তুলনায়, তাকে আমরা কি বলবো, তাকে আমরা হচ্ছে মিওসিস বলবো। এখন এই মিওসিস যে আমাদের বৈচিত্র্যতা সৃষ্টি করে, কিভাবে করে, ওরা হচ্ছে ক্রোমোজোমের অংশের বিনিময় করে, অর্থাৎ ক্রোমোজোম যেমন ছিল ক্রোমোজোম পরে আর তেমন থাকে না। এই ঘটনাকে আমরা ক্রসিং ওভার বলি। আমরা 9-10-এ কিন্তু ক্রসিং ওভার টার্মটার সাথে অনেকেই পরিচিত, কিন্তু আসলে এটা আমরা সঠিক ব্যাখ্যা জানি না, এটা ভালোভাবে লিখতে পারি না, কারণ যেহেতু বইয়ে এটার ডিটেলস আমাদের নাই। তো এখানে দেখো একটা লাল কালি দিয়ে লাইন লেখা আছে যে ক্রোমোজোমের এই বিভাজনের সময় তাদের অংশের বিনিময় হয়। আমরা যদি এই ছবিটা একটু দেখে রাখি তাহলে কিন্তু আমাদের অংশের বিনিময় হয়, এই জিনিসটা বোঝা অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, ক্রোমোজোম যেরকম হাফ হইছিল মাইটোসিসের প্রোফেজ ধাপে, আমরা দেখছিলাম মাইটোসিসের প্রোফেজ ধাপে আমাদের একটা ক্রোমোজোম ছিল, ক্রোমোজোমটা এরকম এরকম ভাগ হলো, তখন ক্রোমোজোমটা এরকম তৈরি হয়ে গেল। এখানে কিন্তু সেই ক্রোমোজোমটাই আসছে, যে ক্রোমোজোম এখন আর ক্রোমোজোম নাই, ক্রোমাটিড আছে। সো এরকম দুটো ক্রোমাটিড একসাথে এসে আমাদের ওদের অংশের বিনিময় করে। দেখো তো এই নীল এখন হালকা লাল হয়ে গেল, তার মানে এই নীল আগের মতো আর নীল নাই, তার মানে ও এখন একটা নতুন জিনিস তৈরি করছে না, তার মানে ও এখন যেই একটা বৈশিষ্ট্য দিবে সেটাতে একটা বৈচিত্র্যতা থাকবে না, এটা একটা নতুন ক্রোমোজোম নতুন বৈশিষ্ট্য দিবে। এটাই তো বলছে যে মিওসিসে অংশের বিনিময় ঘটার মাধ্যমে, ক্রোমোজোমের অংশের বিনিময় ঘটার মাধ্যমে যে ঘটনাটা, এই পুরো ঘটনাটা হচ্ছে আমাদের ক্রসিং ওভার, এইটা ঘটার মাধ্যমে আমাদের বৈচিত্র্য তৈরি হচ্ছে প্রজাতির মধ্যে। কারণ আগের মতো ক্রোমোজোম, বাবা মায়ের মতো ক্রোমোজোম ওই বাচ্চা কিন্তু আর পেলো না, এটা কিন্তু বাবা মায়ের ক্রোমোজোম, এটা কিন্তু বাচ্চার ক্রোমোজোম। সো বাচ্চার ক্রোমোজোম কিন্তু নতুন টাইপ অফ ক্রোমোজোম। তাহলে তোমরা চাইলে কিন্তু এই ছবিটাও আঁকতে পারো, হ্যাঁ, কারণ এই প্রশ্নটা বারবার আসতে দেখা গেছে যে প্রজাতির বৈচিত্র্যটা সৃষ্টি করে এটা বলো। যেমন দেখো এই প্রশ্ন আছে, জিনগত বৈচিত্র্যের সৃষ্টি ও প্রজাতি টিকিয়ে রাখতে এ এবং বি এর মধ্যে কোনটি মুখ্য ভূমিকা পালন করে। এই টাইপের কোশ্চিন আসলে প্রথমে কিন্তু এ যে মাইটোসিস, বি যে মিওসিস, কেন মাইটোসিস কেন মিওসিস সেটা আগে তুমি তো বললাই। এবার তুমি বলবা যে মাইটোসিসে কি হয়, সেম টাইপ অফ অপত্য কোষ তৈরি হয়, কারণ এখানে ক্রোমোজোমের একবার বিভাজন, নিউক্লিয়াসের একবার বিভাজন, সাইটোপ্লাজমের একবার বিভাজন, তাই মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সেম, কিন্তু এখানে আমাদের ভেরিয়েশন তৈরি হয় এবং এই ভেরিয়েশনটা অংশের বিনিময়ের মাধ্যমে হয়। তাহলে আশা করি তোমাদের এই জিনিসটা নিয়ে 9-10-এ যে কনফিউশন থাকে সেটা আর থাকবে না। সেম কোশ্চিন আবারও আসছে, প্রজাতির মধ্যে বৈচিত্র্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, একই কোশ্চিন বারবার এসেছে মিওসিসের ভূমিকার ক্ষেত্রে। এইবার আমরা
প্রজাতির ভূমিকার মানে প্রজাতির বৈচিত্র্য সৃষ্টিতে ভূমিকার পরে আরেকটা জিনিস দেখব যে ক্রোমোজোমের সমতা কিভাবে আমাদের এই মিয়োসিস রক্ষা করলো। তো চলো দেখে নিই। এটা জানার জন্য কোশ্চেনের শুরুতে তো তুমি সেম আবারও যেভাবে প্রসিডিউর আছে যে বি কেন মিয়োসিস, মিয়োসিস কাকে বলে, এগুলো তুমি লিখলাই। সমতা কিভাবে রক্ষা করলো সেটা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো তুমি কিন্তু সুন্দর করে এখানে এই জিনিসটা লিখতে পারো যে 46 এই ক্রোমোজোম বিশিষ্ট একটা কোষ, 46 ক্রোমোজোম বিশিষ্ট কোষ মানে হচ্ছে আমাদের ডিপ্লয়েড কোষ, ঠিক আছে, যেখান থেকে আমাদের মিয়োসিস হলে 23টা ক্রোমোজোম বিশিষ্ট হ্যাপ্লয়েড কোষ তৈরি হবে। হ্যাপ্লয়েড কোষ তৈরি হবে। আচ্ছা, এটা কিভাবে তৈরি হয়েছে? এটা মিয়োসিসের কারণে তৈরি হয়েছে, ঠিক আছে, ফাইন। এখন ডিপ্লয়েড মানে কি? যেখানে ক্রোমোজোম জোড়া বেঁধে বেঁধে থাকে, অর্থাৎ জোড় সংখ্যা এক কথায়, কারণ জোড় সংখ্যা হলেই তো জোড়া বাঁধতে পারবে, আর এখানে বিজোড় সংখ্যা কারণ এটা জোড়া বেঁধে নেই। এখন ও ছিল কি? ও ছিল আমার মা। এখন এগুলো হচ্ছে মাতৃ জনন কোষ, মায়ের জনন কোষ, মায়ের জনন কোষ, যেটা কি বলতো? ডিম্বাণু, তাই না? এটাই তো হওয়ার কথা। এখন সেম আমি বাবারও জনন কোষ পাবো, সেম প্রসিডিউর ফলো করে। আমি এরকমই আবার আঁকবো 46, দেন আমি এরকম 3টা দিব, 4টা দিব, 23, 23, 23, 23, দেন আবার লিখবো যে এটা হচ্ছে আমার পুং জনন কোষ বা বাবার জনন কোষ, পুং জনন কোষ বা বাবার জনন কোষ, যেটা হচ্ছে আমার শুক্রাণু। এই যে ডিম্বাণু এবং শুক্রাণু, মনে করি এখান থেকে একটা ডিম্বাণু নেই, এখান থেকে একটা শুক্রাণু নেই, এই দুটো মিলন হয়ে আমার 46 ক্রোমোজোম বিশিষ্ট একটা জাইগোট তৈরি করবে। এই যে আমার জাইগোটটা তৈরি করলো, এ কার মতো? এ ওর মায়ের মতো, এ ওর বাবার মতো। তাহলে বাবা মা থেকে যে বাচ্চা তৈরি হচ্ছে, সেই বাচ্চা এই জাইগোট পরবর্তীতে কি হবে? জাইগোট থেকে মাইটোসিস হবে, মাইটোসিস হবে এবং হচ্ছে সন্তান তৈরি করবে, সন্তান তৈরি করবে। এই জাইগোট থেকে মাইটোসিস হয়ে আমার অনেকগুলো মানে একটাই সন্তান তৈরি করবে, অনেকগুলো কোষ বিশিষ্ট একটা সন্তান তৈরি করবে। তাহলে সন্তান ওর বাবা মায়ের ক্রোমোজোমের মতো হলো না? এখন তুমি চিন্তা করো, ও কি ওর বাবা মায়ের ক্রোমোজোমের মতো হতো যদি এই জায়গাগুলোতে যে 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 মিলনটা হলো ওই জায়গায়ও 46 আর 46ই থাকতো? তখন তো দুটো একসাথে হয়ে আমার দ্বিগুণ হয়ে যেত। তাহলে কি এই ঘটনাটা ঘটতো? না, তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটতো না, ঠিক আছে। এই যে আমাদের এই ঘটনাটা যেখানে ঘটতো না, এই জন্যই মিয়োসিস আসছে দুনিয়াতে, যেন মিয়োসিস এটাকে হাফ করে দিতে পারে। মিয়োসিস যখনই এটাকে হাফ করে দিছে, যার ফলে যে সন্তান হইছে সেই সন্তানের ক্রোমোজোম আবার বাবা মায়ের ক্রোমোজোমের মতো হইছে। সো এই ছবিটাই কিন্তু আমরা পরীক্ষায় সুন্দর করে আসতে পারি। এই সাইডে বাবা আঁকলাম, এই সাইডে মা আঁকলাম, দেন দুটো কোষ নিয়ে আমরা দেখালাম যে একটা জাইগোট হইছে, জাইগোট থেকে একটা সন্তান হইছে। তারপর আমরা নিচে লিখলাম যে এই সন্তানের ক্রোমোজোম বাবা মায়ের ক্রোমোজোম সংখ্যার ইকুয়াল হইছে শুধুমাত্র মিয়োসিসের কারণে, না হলে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়ে যেত। এভাবেই ক্রোমোজোমের সমতা মিয়োসিস বজায় রাখলো, ঠিক আছে না? আশা করি এই টপিকটা তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমরা এরপরে কোন অধ্যায়ের আবার মানে আগে প্রথম ওয়ান শট চাও এরপরে, সেটা আমাকে অবশ্যই জানাবা। এই অধ্যায়টা একদমই ছোট, এই অধ্যায় থেকে কোশ্চিন আসলে মার্ক পাওয়ার পসিবিলিটিস অনেক বড় থাকে, যেহেতু দেখলাম প্রত্যেকটা কোশ্চিনে চিত্র আঁকা হয়েছে। তো এই অধ্যায়টা কিন্তু সবাই অবশ্যই পড়ে ফেলবে। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।